বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের তিলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দ্বীনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ শনিবার 20 মার্চ 6 চৈত্র এবং ফার্সি
30 স্পান রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। ভারতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সফর সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। সব শেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিদায়ী ফার্সি বছর ছিল ইরানের বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপের ব্যর্থতার বছর। ফার্সি নববর্ষের বাণীতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা সফরের সময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতলে সারা ভারত প্রাণ ফিরে পাবে, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টিকা নেয়ার পর করোনা আক্রান্ত, তার অবস্থা স্থিতিশীল বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনেই বলেছেন, বিদায়ী ফার্সি 1399 সাল ছিল করোনা মহামারীর মোকাবেলায় ইরানি জাতির শক্তি ও সামর্থ্য প্রকাশ এবং সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন নীতির ব্যর্থতার বছর। ফার্সি নওরোজ বা নববর্ষ উপলক্ষে এক বার্তায় তিনি একথা বলেন। সর্বোচ্চ নেতা আরও বলেন, এখন শত্রুরা নিজেরাই স্বীকার করছে তাদের সর্বোচ্চ চাপ ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বিদায়ী ফার্সি 1399 সাল একদিক থেকে ছিল ইরানি জাতির শক্তি সামর্থ্য প্রকাশের বছর। আমেরিকার নেতৃত্বে শত্রুরা সর্বোচ্চ চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে নতি স্বীকারে বাধ্য করার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। কিন্তু এখন তারা নিজেরা এবং তাদের ইউরোপীয় মিত্ররা সরাসরি বলছে যে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশের জনগণের প্রতিরোধ হচ্ছে শত্রুদের বিরুদ্ধে বিজয়ের চাবিকাঠি। তিনি ফার্সি নববর্ষ 1400 সাল উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এক বাণীতে এ মন্তব্য করেছেন। হাসান রুহানি তার নববর্ষের বাণীতে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান এবং তার দেশের বিরুদ্ধে পাশ্চাত্যে চাপিয়ে দেয়া নিপীড়নমূলক অর্থনৈতিক যুদ্ধের তীব্র সমালোচনা করেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, বিগত ফার্সি বছরে ইরানি জনগণ এমন সময় করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে যখন তাদেরকে বহির্বিশ্ব থেকে কোনো সাহায্য করা হয়নি, বরং উল্টো তেহরান বিদেশ থেকে নিজের পাওনা অর্থ পর্যন্ত আনতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, তারপরও ইরানি জনগণের ধৈর্য ও প্রতিরোধের কারণে তাদেরকে শত্রুরা নতজানু করতে ব্যর্থ হয়েছে। শত্রুরা আজ একথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরানি জনগণের সঙ্গে বলদর্পী আচরণ করে জয়ী হওয়া যাবে না। ইহুদিবাদী ইসরায়েলকে তুষ্ট না করে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য 3 ইউরোপীয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন তার ইসরায়েলি সমকক্ষের সঙ্গে সাক্ষাৎ শেষে ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ওই আহ্বান জানিয়েছেন। সম্প্রতি প্যারিস সফররত ইসরায়েলি প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রন
ইরানকে পরমাণু সমঝোতা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে তার ভাষায় দায়িত্বশীল আচরণ করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানান। তার ওই বক্তব্যের জবাবে জারিফ এক টুইটার বার্তায় লিখেছেন, 3 ইউরোপীয় দেশ শুধুমাত্র একটি সন্ত্রাসী সরকারকে তুষ্ট করার জন্য এ ধরনের বক্তব্য দিচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, আমেরিকার নতুন সরকারের পক্ষ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বার্তা তেহরান পায়নি। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এর আগে দাবি করেছেন, জো বাইডেনের নেতৃত্বাধীন নয়া সরকার ইরানের সঙ্গে পরোক্ষ কূটনীতি অনুসরণ করছে। তিনি দাবি করেছিলেন যে ইরানের সঙ্গে কূটনীতি অব্যাহত রয়েছে, তবে তা প্রত্যক্ষ নয়। রুশ বার্তা সংস্থা স্পুতনিককে দেয়া এক সাক্ষাৎকারে সাইদ খাতিবজাদে মার্কিন কর্মকর্তার ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় আরও বলেন, বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও বিস্তৃত সমঝোতাগুলোর একটি থেকে আমেরিকা বেরিয়ে গেছে। এই সমঝোতা থেকে ইরান বেরিয়ে যায়নি, ফলে আমেরিকাকে কোনো ধরনের বার্তা দেওয়ার ইচ্ছা ইরানের নেই। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফরের সময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে দেশটির সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানকে সামনে রেখে যারাই দেশে অস্থিরতা তৈরি করতে চাইবে তাদের 20 দাঁত ভেঙে দেয়া হবে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড আব্দুল মোমেন বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ শনিবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী 26 মার্চ বাংলাদেশে সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী আসছেন, এটা আমাদের জন্য আনন্দের। কেউ কেউ বিরোধিতা করছেন। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এখানে নানা মতের লোক রয়েছেন, এ নিয়ে আমাদের দুশ্চিন্তার কারণ নেই। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে সুনামগঞ্জে সংখ্যালঘুদের উপরে হামলা করা হয়েছে এবং তাদের বাড়িঘরে আগুন দেয়া হয়েছে। এটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলেও তিনি মন্তব্য করেন। আজ শনিবার অনলাইন ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, 71-এর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান মিত্র দেশ ভারত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভারতের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে, কোনো ব্যক্তি বিশেষকে নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানকে সামনে রেখে যারা এই দেশে অস্থিরতা তৈরি করতে চাইবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের 20 দাঁত ভেঙে দেওয়া হবে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। আবারও ফিরে এলাম রেডিও তেহরানের রাতের বিশ্ব সংবাদে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বলেছেন, দিদি ভোট ব্যাংকের রাজনীতির জন্য তোষণ করে চলেছেন। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ খড়গপুরে এক সমাবেশে ওই মন্তব্য করেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বলেছেন, দিদি ভোট ব্যাংকের রাজনীতির জন্য তোষণ করে চলেছেন। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ শনিবার খড়গপুরে এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। তিনি বলেন, দিদি বাংলার যুবকদের 10 বছর ছিনিয়ে নিয়েছে। দিদির পার্টি হচ্ছে নির্মমতার পাঠশালা। পার্টি হচ্ছে নির্মমতার পাঠশালা। দিদির পাঠশালাতে সিলেবাস হচ্ছে তোলাবাজি, বলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বাংলায় 50 থেকে 55 বছর ধরে উন্নয়ন বন্ধ হয়ে আছে। কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল উন্নয়ন বন্ধ করে রেখেছে। দিদি ভোট ব্যাংকের রাজনীতির জন্য তোষণ করে চলেছেন। বেকার যুবক যুবতীদের 10 বছর কেড়ে নিয়েছেন। বাংলায় দিদি ভোটাধিকার কেড়ে নিয়েছেন।
2018 সালে পঞ্চায়েত ভোটে মানুষের অধিকার ভুলুণ্ঠিত হয়েছে, কিন্তু এবার দিদিকে গণতন্ত্র হত্যা করতে দেব না। পুলিশ প্রশাসনকে বুঝতে হবে গণতন্ত্রের থেকে কিছু বড় নয়। আপনারা এবার আশ্বস্ত থাকুন, এবার নির্ভয়ে ভোট দিন বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় তার দল জিতলে সারা ভারতবর্ষ প্রাণ ফিরে পাবে। পশ্চিমবঙ্গে বিজেপিকে পরাজিত করা সম্ভব হলে ভারতের অন্যান্য রাজ্যেও নরেন্দ্র মোদীর দলকে হটাও আন্দোলন শুরু হবে বলে তিনি দাবি করেছেন। হিন্দুত্ববাদী বিজেপির তীব্র সমালোচনা করে মমতা বলেন, বিজেপির নেতারা ডাকাতের মধ্যমণি, তারা লাখ লাখ টাকা চুরি করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন নেয়ার দুদিন পর ইমরান খানের করোনা শনাক্ত হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খান তার বাড়িতে আইসোলেশনে আছেন এবং তার অবস্থা স্থিতিশীল। ইমরান খান টিকা নেয়ার আগের দিনে টিকা নেন দেশের প্রেসিডেন্ট আরিফ আলভি। তবে তারা কোন দেশ ও কোম্পানির কাছ থেকে টিকা নিয়েছেন এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের টিকা প্রদানের হার অনেকটাই ধীর গতিতে এগোচ্ছে। দেশটি তার জনগণের জন্য পর্যাপ্ত সংখ্যক টিকার ব্যবস্থা করতে পারেনি বলে জানা গেছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় আবার ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। দেশটির সেনাবাহিনী বলেছে, ইয়েমেনের উপর গত 6 বছর ধরে সৌদি আরবের ভয়াবহ আগ্রাসনের প্রতিশোধ নিতে হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, শুক্রবার তার বাহিনী রিয়াদে আরামকোর একটি স্থাপনায় 6টি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। তিনি বলেন, সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন ও ইয়েমেনের উপর ওই জোটের নিপীড়নমূলক অবরোধের প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে। এদিকে সৌদি আরবের তেল মন্ত্রণালয় দেশটির রাজধানী রিয়াদে রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানি আরামকোর একটি শোধনাগারে ইয়েমেনের ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছে। ওই মন্ত্রণালয় বলেছে, হামলার ফলে তেল শোধনাগারটিতে আগুন ধরে গেছে, তবে এতে কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে ওই মন্ত্রণালয়। রিয়াদে ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, ইয়েমেনিরা বিশ্বের জ্বালানির উৎসে হামলা চালিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি বলার কারণে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র নিন্দা জানিয়েছেন। বাইডেনের এই বক্তব্যকে অগ্রহণযোগ্য আখ্যায়িত করে এরদোগান বলেছেন, একজন রাষ্ট্রনায়কের মুখে এমন কথা মানায় না। তুর্কি প্রেসিডেন্ট শুক্রবার ইস্তাম্বুলে এক বক্তব্যে বলেন, পুতিন সম্পর্কে বাইডেনের বক্তব্য প্রেসিডেন্ট সুলভ হয়নি। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানের ফ্রিকোয়েন্সি পরিবর্তন সংক্রান্ত ঘোষণা। আগামী 28 মার্চ রোববার থেকে রেডিও তেহরানের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হতে যাচ্ছে। পরিবর্তিত ফ্রিকোয়েন্সি অনুযায়ী বাংলাদেশ ভারতের শ্রোতারা শান্ত অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলো হ্যার্টসে। সৌদি আরবে শোনা যাবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলো হ্যার্টসে। আর নৈশ অধিবেশন প্রচারিত হবে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলো হ্যার্টসে। ঘোষণাটি শুনলেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড জেমস অস্টিন 3 দিনের এক রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন। তার সফরের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড জেমস অস্টিন গতকাল 3 দিনের এক রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছেন। এরই মধ্যে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। লয়েড মোদীর সঙ্গে সাক্ষাতে নয়াদিল্লি ওয়াশিংটন কৌশলগত দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব দিয়েছেন। মোদী ও অজিত দোভাল নানা ক্ষেত্রে
ও বিশেষ করে প্রতিরক্ষা খাতে ভারত মার্কিন সম্পর্ক জোরদারের কথা জোরালোভাবে উল্লেখ করেছেন। ভারত 2030 সাল নাগাদ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে বলে মনে করা হয়। তাই বাইডেন সরকার ভারতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এছাড়াও চীনের সঙ্গে ক্রমবর্ধমান দ্বন্দ্বের আলোকে ওয়াশিংটন নয়াদিল্লিকে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত ক্ষেত্রে বিশেষ দৃষ্টিতে দেখছে। সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত বিরোধ নিয়ে দিল্লি ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বাড়ায় ওয়াশিংটন দিল্লিকে নিজ শিবিরে টানার এবং যে কোনোভাবে দিল্লির সঙ্গে সামরিক ও কৌশলগত সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে। ওয়াশিংটন দিল্লির সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাও বাড়াতে চায়। ভারত মার্কিন কৌশলগত সহযোগিতা পরিষদ মনে করে 2025 সাল নাগাদ দিল্লি ওয়াশিংটন দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিময় 23,800 কোটি ডলারে পৌঁছবে। এদিকে ভারত উন্নত মার্কিন সামরিক প্রযুক্তিগুলো লাভের চেষ্টা করছে, আর ওয়াশিংটন ও ভারতের অস্ত্র বাজারে তার উপস্থিতি ব্যাপকভাবে জোরদারে আগ্রহী। তবে রুশ ভারত সহযোগিতা এক্ষেত্রে মার্কিন সরকারের জন্য বড় বাধা হয়ে আছে। গত কয়েক দশক ধরে রাশিয়াই হচ্ছে ভারতের কাছে নানা ধরনের অস্ত্রের সবচেয়ে বড় বিক্রেতা। ভারত রাশিয়ার কাছ থেকে S-400 নামক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার উদ্যোগ নেয় মার্কিন সরকার ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে। ভারতে লয়েড অস্টিনের সফরে এ বিষয়টি প্রাধান্য পাবে। অন্যদিকে ভারত মার্কিন নিষেধাজ্ঞার হুমকিকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না, বরং S-400 কেনার উপর অবিচল থাকার কথা বলছে। ফলে ক্ষুব্ধ হয়ে আছে ওয়াশিংটন। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে আবারও করোনা ভাইরাসের মৃত্যু ও আক্রান্তের হার বেড়ে গেছে, যে কারণে দেশবাসীকে সভা সমাবেশ, বাইরে চলাফেরা ও বেড়ানো সীমিত করার জন্য আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন। বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মাঝে খোদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডাক্তার বিজানুর রহমানও করোনায় আক্রান্ত হয়েছেন। তাছাড়া টিকা নেবার পরও করোনায় আক্রান্ত হয়েছেন সুনামগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ এমপি ও তার স্ত্রী মাশকুরা হোসেন দিনা। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রুহুল আমিন চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার বেলা 11:15টায় মারা গেছেন। অপরদিকে টানা 2 দিন ধরে দেশে করোনা শনাক্তের হার 10% উপরে লক্ষ্য করা যাচ্ছে। গতকাল শুক্রবার বিকেলে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় দেশে 18,917 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় রোগী শনাক্তের হার 10.04%। বিশেষজ্ঞগণ বলছেন, দেশে করোনার আরেকটি ঢেউ শুরু হয়েছে। হাসপাতালে রোগীদের ভিড় বাড়ছে। ঢাকায় কোভিড-19 রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ শয্যা জোগাড় করতে রোগীর স্বজনদের হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে মানুষ স্বাস্থ্যবিধি না মানলে প্রয়োজনে আইন প্রয়োগ করে মোবাইল কোড বসিয়ে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। দেশে আবারও করোনা ভাইরাসের মৃত্যু ও আক্রান্তের হার বেড়ে যাওয়ার কারণে দেশবাসীকে সভা সমাবেশ, বাইরে চলাফেরা ও বেড়ানো সীমিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালিক। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনা বাংলাদেশ থেকে এখনো কিন্তু যায় নাই। আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, নো মাস্ক নো সার্ভিস এই পলিসি মেনে চলুন। আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখেন। বিয়ে শাদীর অনুষ্ঠান, ওয়াজ মাহফিল
অন্যান্য যেগুলো আছে এগুলো সীমিত করুন এবং স্বাস্থ্যবিধি মেনে করুন। আপনারা বেড়াবার সময় পাবেন, বেঁচে থাকলে সকলেই বেড়াতে পারবে। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, রাতের অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিদায়ী ফার্সি বছর ছিল ইরানের বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপের ব্যর্থতার বছর। ফার্সি নববর্ষের বাণীতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা সফরের সময় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতলে সারা ভারত প্রাণ ফিরে পাবে, দাবি মুখ্যমন্ত্রী মমতার। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টিকা নেয়ার পরও করোনায় আক্রান্ত, তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।